নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি যেসব পরীক্ষার সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে তা হলো ডব্লিউবিপিএসসি, রেলের আরআরবি এবং আরআরসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আইবিপিএস, এসবিআই, এসএসসি 10+2, এসএসসি সিজিএল এবং আদার্স। এখন আমরা পড়ব মহাজনপদ ও মগধ সাম্রাজ্য, মহাজনপদ অ্যান্ড মগধ এম্পায়ার। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে ভারতের ইতিহাসে আমরা এক নতুন অধ্যায়ের সন্ধান পাই। এই যুগের ছোট ছোট রাজ্যগুলির মধ্যে 16টি মহাজনপদ বা রাজ্যের নাম সংস্কৃত সাহিত্যে পাওয়া যায়। এই রাজ্যগুলির কয়েকটি ছিল প্রজাতন্ত্র ও অন্যগুলি রাজতন্ত্র। রাজ্যগুলির নাম ছিল: 1. কাশী বা বারাণসী, 2. কোশল বা অযোধ্যা, 3. অঙ্গ বা পূর্ব বিহার, 4. মগধ বা দক্ষিণ বিহার, 5. ব্রিজি বা বজ্জি বা উত্তর বিহার, 6. মালব বা গোরখপুর, 7. চেদি বা বুন্দেলখণ্ড, 8. বৎস বা বংশ বা এলাহাবাদ, 9. কুরু বা দিল্লি, 10. পাঞ্চাল বা উত্তরপ্রদেশ, 11. মৎস্য বা জয়পুর, 12. সুরসেন বা মথুরা, 13. অশোক বা গোদাবরী, 14. অবন্তী বা মালব, 15. গান্ধার বা পেশোয়া ও রাওয়ালপিন্ডি, 16. কম্বোজ বা উত্তর পূর্ব কাশ্মীর। মগধ সাম্রাজ্য। ক্ষুদ্র একটি রাজ্য থেকে মগধ সাম্রাজ্য বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এই সাম্রাজ্য বিহারের পাটনা থেকে গয়া পর্যন্ত বিস্তার লাভ করেছিল। মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। মগধে যথাক্রমে 4টি ইতিহাস প্রসিদ্ধ রাজবংশ রাজত্ব করে, যথা হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ ও মৌর্য বংশ। 1. হর্ষঙ্ক বংশ বা হর্ষঙ্ক ডাইন্যাস্টি। খ্রিস্টপূর্ব 566 অব্দে বৃহদ্রথ এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন। মগধের গুরুত্বপূর্ণ রাজা ছিলেন বিম্বিসার। বিম্বিসার মগধের ছোট রাষ্ট্রকে বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেছিলেন। তিনি সমগ্র পূর্ব বিহার নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। অজাতশত্রু। বিম্বিসারের পর তার পুত্র অজাতশত্রু মগধের রাজা হন। নিজের সাম্রাজ্য প্রসারের জন্য বৈশালী ও কোশল রাজ্য জয় করেন। তিনি 460 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। 2. শিশুনাগ বংশ বা শিশুনাগ ডাইন্যাস্টি। শিশুনাগ হর্ষঙ্ক বংশের পতন ঘটিয়ে খ্রিস্টপূর্ব 413-তে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেন। বৎস, অবন্তী, কোশল প্রভৃতি রাজ্য তিনি মগধের সঙ্গে যুক্ত করেছিলেন। কালাশোক 396 খ্রিস্টপূর্বাব্দ। শিশুনাগের মৃত্যুর পর 396 খ্রিস্টপূর্বাব্দে কালাশোক সিংহাসন দখল করেন। তার শাসনকালে দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 3. নন্দ বংশ বা নন্দ ডাইন্যাস্টি। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। তার বিশাল ও শক্তিশালী সৈন্যবাহিনী ছিল। তিনি পাঞ্জাব, মহীশূর ও কলিঙ্গ মগধের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। আলেকজান্ডারের ভারত আক্রমণ। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327-এ ভারতবর্ষ আক্রমণ করেন। ঝিলাম নদীর তীরে তৎকালীন পাঞ্জাবের রাজা পুরুর সঙ্গে তার বিরাট যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আলেকজান্ডার জয়ী হয়েছিলেন। 4. মৌর্য বংশ বা দ্য মৌরিয়ান এম্পায়ার। চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। নন্দ বংশকে পরাজিত করে তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন।
সিংহাসনে বসেই চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমে উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিকদের উচ্ছেদ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালেই গ্রিক দূত মেগাস্থেনিস তার রাজসভায় আসেন। চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর ভারতের হিন্দুকুশ পর্বতমালা থেকে পাটলিপুত্র পর্যন্ত এবং দক্ষিণে নর্মদা পর্যন্ত এলাকা নিজ সাম্রাজ্যভুক্ত করেন। বিন্দুসার 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন। তিনি অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন। তিনি তার সাম্রাজ্য দক্ষিণ ভারতে মহীশূর পর্যন্ত বিস্তার করেছিলেন। অশোক দ্য গ্রেট অশোকা 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। বিন্দুসারের মৃত্যুর পর খ্রিস্টপূর্ব 273 অব্দে অশোক সিংহাসনে বসেন। ইতিহাসে অশোককে শ্রেষ্ঠ রাজা হিসেবে বর্ণনা করা হয়। অশোক তার শিলালিপিতে নিজেকে দেবনামপ্রিয় এবং প্রিয়দর্শী নামে উল্লেখ করেছেন। তিনি প্রথম শাসক যিনি সরাসরি প্রজাদের সাথে যোগাযোগ রাখতেন। অশোক নিজের সাম্রাজ্য হিন্দুকুশ থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত হয়ে আফগানিস্তান, বেলুচিস্তান তথা সমগ্র ভারতবর্ষে বিস্তার লাভ করেছিল। কাশ্মীর ও নেপাল উপত্যকা তার সীমানার অন্তর্ভুক্ত ছিল। ইহা ভারতবর্ষের সবথেকে বড় সাম্রাজ্য এবং অশোকই প্রথম রাজা যিনি প্রায় সমগ্র ভারতবর্ষ শাসন করেন। কলিঙ্গ যুদ্ধ। সম্রাট অশোকের শাসনকালে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধে তিনি জীবন সম্পর্কে তার মনোভাবের পরিবর্তন করেন। খ্রিস্টপূর্ব 261 অব্দে অশোক কলিঙ্গ রাজ্য নিজের সাম্রাজ্যভুক্ত করেন। কলিঙ্গ যুদ্ধই অশোকের জীবনের পরিবর্তন ঘটায় এবং এরপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। মৌর্য সংস্কৃতি বা দ্য মৌরিয়ান কালচার। মেগাস্থেনিসের ইন্ডিকা ও কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। মৌর্য রাজাগণ সারা রাজ্যে এবং রাজপ্রাসাদে স্তূপ ও বুদ্ধ মন্দির এবং গুহা চিত্রকলা নির্মাণ করেছিলেন। তক্ষশিলা এবং বেনারসের বিশ্ববিদ্যালয় ছিল মৌর্য যুগের অবদান। কৌটিল্যের অর্থশাস্ত্র, ভদ্রবাহুর কল্পসূত্র, কথাভত্তুর মতো বুদ্ধের পাঠ এবং ভগবতী সূত্র, অচরঙ্গ সূত্র ইত্যাদির মতো জৈন পাঠ ছিল এই যুগের সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্য। মৌর্য শিল্পকলা। মেগাস্থেনিস ও ফাহিয়ানের বিবরণ থেকে আমরা জানতে পেরেছিলাম যে মৌর্য শিল্পকলা যথেষ্ট উন্নত মানের ছিল। ভারতের বিভিন্ন স্থানে নির্মিত অশোকের স্তম্ভগুলি, সাঁচি স্তূপ ও গয়ার কাছে আজীবক গুহাগুলি, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের প্রাসাদ মৌর্য যুগের ভাস্কর্য ও স্থাপত্য শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন। অশোকের নির্মিত স্তম্ভ ও স্তূপগুলিতে শিল্প নৈপুণ্যের উন্নত রুচির পরিচয় পাওয়া যায়। সারনাথ, এলাহাবাদ, রুমিনদেই, নন্দনগড় প্রভৃতি স্থানে বহু স্তম্ভ আবিষ্কৃত হয়েছিল। সারনাথ স্তম্ভের শীর্ষে সিংহমূর্তি ও অশোক চক্র রয়েছে। ভারহুতের স্তূপ ও সাঁচির তোরণ ইত্যাদিতে সূক্ষ্ম শিল্পকলার পরিচয় পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে। সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। এরপর অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে প্রবেশ করো। তারপর ভিডিও সেকশন থেকে তোমার পছন্দ মতো অন্যান্য ভিডিও দেখতে পারো। ধন্যবাদ।